দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো 2026 সাল থেকে পরীক্ষা দিতে হবে ইংরেজিতে। বিদ্যাজ্যোতি স্কুল ছেড়ে যেতে চাইছে ছাত্রছাত্রীরা। বিদ্যাজ্যোতি স্কুল ছেড়ে যেতে চাইছে ছাত্রছাত্রীরা। একাদশে ভর্তি প্রক্রিয়া চলাকালে এমনই ট্রেড ক্রমশ সামনে চলে আসছে। বাংলা মাধ্যমের স্কুলগুলোতে রাতারাতি টিবিএসসির হাত থেকে কেড়ে নিয়ে সিবিএসসির হাতে দিয়ে দেবার কুফল এইবারের দশম ও দ্বাদশের ফলাফলে দেখা গিয়েছে। তারই রেস ধরে দিশেহারা ছাত্রছাত্রীরা তাদের বিদ্যাজ্যোতির বাঁচিয়ে রাখতে অন্য স্কুলমুখী হচ্ছে বলে শিক্ষক ও অভিভাবক মহলের খবর। মিশন 100 প্রজেক্ট বাহারি নামে 100টা সরকারি স্কুলকে বিদ্যাজ্যোতি তকমা দিয়েছিল হিরার সরকার। পরে স্কুলের সংখ্যা বাড়িয়ে 125 করা হয়েছিল। ঘোষণা ছিল ওইসব স্কুলগুলিতে গুণগত শিক্ষা প্রদানের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। বাস্তবিক কিছুই বদলায়নি। চড়াহারে ফিস গ্রহণ করা ছাড়া, এমনকি প্রয়োজনীয় শিক্ষকের অভাবে বিদ্যাজ্যোতি অনেক স্কুলেই নিভে যাওয়ার জোগাড়। তার উপর আরেক উপদ্রব ইংরেজি মাধ্যমে পরিণত করা। শিক্ষা দপ্তরের একটি সূত্রে জানা গিয়েছে, বিদ্যাজ্যোতি স্কুলগুলোর ছাত্রছাত্রীরা 2025-এর পর থেকে সিবিএসইর পরীক্ষায় বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবেন না। এই বছরই সমস্যায় পড়ে গিয়েছিল ছাত্রছাত্রীরা। সিবিএসইর অধিকর্তা রাজ্যে সফরে এসে পরিষ্কার বলে গিয়েছেন, বাংলা মাধ্যমে পরীক্ষা দেওয়া যাবে না। ডেইলি দেশের কথায় খবর প্রকাশের পর ছাত্রছাত্রী ও অভিভাবকরা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। বাম ছাত্র সংগঠন ছাড়াও বিভিন্ন ছাত্র শিক্ষক সংগঠনের চাপ এবং সংবাদ মাধ্যমে লাগাতার সমালোচনার মুখে রাজ্যের শিক্ষা দপ্তর সিবিএসইর কাছে অনুনয় বিনয় করে 2 বছরের জন্য ছাড় পায়। সুতরাং 2026 সাল থেকে পরীক্ষা দিতে হবে কেবল ইংরেজিতে। সেই অর্থে এই বছর যেসব ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হবে, বিদ্যাজ্যোতি স্কুলে তাদের সম্পূর্ণ ইংরেজি ভাষায় পঠন পাঠন করতে হবে। কমিশনকে বলে এলো ইন্ডিয়া, গণনায় কারচুপি যেন না হয়। নির্বাচন কমিশনের মারাত্মক পক্ষপাতিত্বমূলক আচরণের মোকাবেলা করে 7 দফার ভোট পর্বে লড়তে হয়েছে বিরোধীদের মঞ্চ ইন্ডিয়াকে। এবার ভোট গণনা নিরপেক্ষতা সুনিশ্চিত করার লড়াই। গণনায় যাতে কোনো রকম কারচুপি বা বেনিয়ম না হয় তা সুনিশ্চিত করার দায়িত্ব যে নির্বাচন কমিশনের। রবিবার নয়াদিল্লিতে 3 নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তা জানিয়ে এসেছেন ইন্ডিয়ার নেতৃবৃন্দ। কমিশনকে তারা বলেছেন, নির্বাচন পরিচালনার বিধিবদ্ধ নিয়ম পুরোপুরি মেনে ভোট গণনার কাজ করতে হবে। স্পষ্ট ভাষায় বিশদে তার নির্দেশিকা জানিয়ে দিতে হবে। ইন্ডিয়ার সরকারে যোগ দিতে আপত্তি নেই মমতার। ফল বের হওয়ার আগে বিজেপি বিরোধী সর্বভারতীয় মঞ্চ ইন্ডিয়া ব্লক নিয়ে মমতা ব্যানার্জি গুট পাকানো অব্যাহত রেখেছেন। সিপিআইএম কেন ইন্ডিয়ার হয়ে কথা বলছে, সেই প্রশ্ন তুলে তিনি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইন্ডিয়া ব্লক সরকারে এলে আমার তাতে যোগ দিতে আপত্তি নেই, কিন্তু সিপিআইএমকে নিয়ে আমার আপত্তি আছে। ওরা কেন বারবার ইন্ডিয়ার হয়ে কথা বলছে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী প্রচারে নেমে প্রথমে বলেছিলেন, বাম কংগ্রেস বিজেপি এক হয়ে গিয়েছে, আমি ইন্ডিয়াতে নেই। কয়েক দফা নির্বাচনের পরে মোদির হাওয়া খারাপ এবং বিজেপি সরকারে আসছে না, এই ইঙ্গিত পেয়ে তিনি ফের বলেছেন, আমি ইন্ডিয়াতে আছি, দরকার হলে ইন্ডিয়ার সরকারকে বাইরে থেকে সমর্থন দেব। সেই মমতা ব্যানার্জি এখন বলছেন, ইন্ডিয়া যদি ক্ষমতায় আসে তাহলে সেই সরকারে যোগ দিতে তৃণমূলের আপত্তি নেই। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, তার তীব্র আপত্তি আছে সিপিএম এর ভূমিকা নিয়ে। আজকের ফরিয়াদে প্রকাশিত বিশেষ খবরটি হলো, অস্তিত্ব সংকটে মথা কোণঠাসা হচ্ছেন প্রদ্যুৎ। বিভিন্ন সময়ে জটিল সমীকরণের রাজনৈতিক রং ঘন ঘন বদলায়, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সর্বভারতীয় ক্ষেত্রে তো বটেই, রাজ্যেও বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলিকে নিজেদের সাথে আদর্শ রীতিনীতি বর্জন করতেও দেখা গিয়েছে। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ব্যক্তিগতভাবে দলের স্বার্থে এবং অনেক সময় ব্যক্তিগত স্বার্থে আদর্শহীন টুকনো সিদ্ধান্ত নিয়েছেন। এইরকম বহু দৃষ্টান্ত রয়েছে, আর এই ধরনের দৃষ্টান্ত রাজ্যেও কম নেই। সিপিআইএম এবং কংগ্রেস বিগত 2023-এর বিধানসভা নির্বাচনের আগে কাছাকাছি আসাটা তারই প্রমাণ।
যার কারণে বর্তমান সময়ে তীব্রামতা নিজেদের দলীয় ও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে শাসক দলের সাথে হাত মিলিয়েছেন। শাসক দলের সাথে মথার মিশে যাওয়ায় অনেক মথা নেতৃত্ব পছন্দ না করলেও লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রদ্যুৎ কিশোরের বোন কৃতি সিং দেববর্মাকে প্রার্থী করে নিজের লক্ষ্যে পৌঁছে গিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। কিন্তু নির্বাচনের পরেই কৃতি সিং দেববর্মা রাজ্য ত্যাগ করায় এই বিষয়টি নিয়ে গোটা রাজ্যে জনজাতি অংশের লোকজনদের মধ্যে এখনও সমালোচনা চলছে। অপরদিকে ভোট পরবর্তী নির্বাচনী এক্সিট পোলে কৃতি সিং দেববর্মা জয়ী হচ্ছেন, এটা অনেকটাই পরিষ্কার। কিন্তু তারপরে রবিবার দুজনেও কৃতি সিং দেববর্মা রাজ্যে আসেনি। উপস্থিত রয়েছেন মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এক্ষেত্রে অনেকেই মনে করছেন প্রকৃতভাবে বিশ্লেষণে গেলে কৃতি সিং দেববর্মা রাজ্যের জন্য পরিযায়ী সাংসদ হতে যাচ্ছেন। কদাচিৎ হয়তো তাকে রাজ্যে দেখা যেতে পারে। অপরদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মা নিজের জেদ বজায় রেখে মথার ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন বলেও বেশ কয়েকজন সদলীয় জনজাতি নেতৃত্বের মধ্যে খুব রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাউর হয়ে গিয়েছে। শাসক দল এবং প্রধান বিরোধী দল অর্থাৎ তীব্রামতা এক ছাতার নিচে যেহেতু এসে গিয়েছে, এখন খুমলঙ্গে বিজেপির এমডিসিরা পরিষদ কাউন্সিলে যোগদান করবেন। আর নির্বাচনী প্রক্রিয়া শেষ হয়ে গেলে এই বিষয়টি নিয়ে তোড়জোড় শুরু হবে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত অনুযায়ী এই ধরনের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া মথার সামনে বিকল্প কোনো রাস্তা খোলা নেই। কিন্তু তারপরেও মথা যদি দেশের বর্তমানে রাজনৈতিক মূল চালিকা শক্তিকে নিজেদের আশ্রয়ের এবং স্বার্থ উদ্ধারের মূল শক্তি বলে ভেবে থাকে এবং তাদের সাথে যুক্ত হয়ে রাজ্যে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে বলে মনে করে, সেটা দলের জন্য ঐতিহাসিক ভুলও হতে পারে বলেও অনেকের অভিমত। কারণ মথার সামনে আইপিএফটির উদাহরণ রয়েছে। এই দলটি রাজ্যে সাইনবোর্ড সর্বস্ব এবং সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে গিয়েছে বলে রাজনৈতিক সচেতন মহলের অভিমত। অন্যদিকে গোটা রাজ্য জুড়ে রটনা ছড়িয়ে পড়েছে। মন্ত্রিত্ব থেকে শুরু করে বিভিন্ন লোভনীয় অফারের পরিপ্রেক্ষিতে বর্তমান সময়ে পাহাড়ে পরাক্রমশালী মথা এডিসি এবং জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে পদ্ম শিবিরকে তাদের সংগঠন বিস্তারের জন্য গোপন সমঝোতা করেছে। কিন্তু প্রকৃতপক্ষে মথার তৃণমূল স্তরের কর্মী সমর্থকরা কি এই সমঝোতা মেনে নেবে? কারণ তৃণমূল স্তরে মথার কর্মী সমর্থকরা বিজেপিকে নিজেদের এলাকায় শোচাগ্র ভূমিও দখল দিতে নারাজ। আর তার প্রমাণ খোয়াইয়ের তোলাশিকর রাজনগর এলাকার ঘটনা। রাজনগরে ভিলেজ কমিটির দখলদারি নিয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে শনিবারের যে সংঘর্ষ হয়ে গিয়েছে, তাতে প্রতীয়মান মতায় উপরস্তরের রাজনৈতিক নেতৃত্বরা বিজেপি দলের সাথে যতই সমঝোতা করুক না কেন, তৃণমূল স্তরের কর্মী সমর্থক এবং নেতৃত্বরা এই ধরনের সমঝোতাকে কোনো মূল্যই দিচ্ছেন না। কিন্তু দলের ভেতরের এই ধরনের পরিস্থিতি চলছে না। আর চললেও সেগুলো রটনা বা মিথ্যে এই ধরনের বিবৃতি কিংবা বক্তব্য এখনো পর্যন্ত মথা শিবির থেকে প্রকাশ্যে আনা হয়নি। ফলে কিছুটা হলেও ধরে নেওয়া যায় যা রটেছে তা কিছুটা হলেও বটে। আর সত্যি যদি মথার শীর্ষ নেতৃত্বরা নিজেদের স্বার্থে শাসক দলের ছত্রছায়া থেকে নিজেকে পাহাড়ে শক্তিশালী হবার সুযোগ করে দেন, তবে আগামী দিনে রাজ্য রাজনীতির পরিমণ্ডলে এক বড় ধরনের পরিবর্তন আসবে এবং এই পরিবর্তন হবে খুব দ্রুত। তবে ত্রিপুরা রাজ্যে জনজাতিদের সঙ্গে এই ধরনের ঘটনা যেই প্রথম হতে যাচ্ছে তেমনটা কিন্তু নয়। এর আগেও জনজাতি ভিত্তিক রাজ্যের আঞ্চলিক দলগুলির থেকে এই অভিজ্ঞতা লাভ করেছে রাজ্যের এডিসি ও প্রত্যন্ত এলাকার গিরিবাসীরা। সেক্ষেত্রে দেখা গিয়েছে শাসক দলের ছত্রছায়ায় এসে সংশ্লিষ্ট আঞ্চলিক রাজনৈতিক জনজাতি ভিত্তিক দলগুলোর কয়েকজন বিলাসবহুল জীবনযাত্রায় নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন, অপরদিকে গিরিবাসীদের তারা সেই তিমিরেই রেখে দিয়েছেন। তবে এটাও সত্যি, আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর তরফে যারাই গিরিবাসীদের সাথে এই প্রতারণা করেছে, সেই রাজনৈতিক দলগুলো হয়ে অস্তিত্ব সংকটে না হয়ে দলগুলো হারিয়ে গিয়েছে। ত্রিপুরামতাও গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি তুলে এবং তাদের অধিকারের দাবি তুলে জনজাতি অংশের লোকজনদের আকাশ কুসুম স্বপ্ন দেখিয়েছে। এই অবস্থায় যাদের মতা স্বপ্ন দেখিয়েছে, এবার তাদের হাত ছেড়ে যদি মতা শাসক দলের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত হয়ে পড়ে, তবে আদৌ তাদের পরিণতি আইপিএফটির মতো হবে না সেই বিষয়টি কোনো গ্যারেন্টি দেওয়া যায় না। তবে মতা শাসক দলের সাথে মিশে যাওয়ায় লাভবান শাসক দল সেটা নিঃসন্দেহে বলে দেওয়া যায়।
পাহাড়ে নিজেদের বিস্তার করতে এখন ফাঁকা মাঠ পেয়ে গিয়েছে বিজেপি। সমীক্ষা নিয়ে নেতাদের তরজার লড়াই। সঠিক ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে 4 জুন।